নমস্কার দর্শক বন্ধুরা, আমি দীপঙ্কর। আপনারা দেখছেন গ্রিন গার্ডেন আরবিজি। টবের জন্য মাটি তৈরি করতে গিয়ে আমরা খুব প্রচলিত একটা কথা শুনে থাকি, সেটা হচ্ছে ইউনিভার্সাল সয়েল মিক্স। মানে সব ধরনের টবের জন্য, সব ধরনের গাছের জন্য এক ধরনের মাটি। এটা পসিবল কিনা একটু আপনারা ভেবে দেখুন। কারণ যে গাছটা ছাদে থাকছে 12 ঘন্টা রোদ পাচ্ছে তার মাটি, আর যে গাছটা শেডের তলায় থাকছে 2 ঘন্টা কি 4 ঘন্টা রোদ পাচ্ছে তার মাটি এক ধরনের হবে, এটা আমার মনে হয় পসিবল নয়। তাই এই সব বিষয়ে জানতে হলে ভিডিওটি পুরো দেখবেন, কারণ এতে আমি মাটি তৈরির বিষয়ে সব রকম পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। তবে বনসাই বা ইনডোর প্ল্যান্ট এতে হবে না, মানে এই মাটিতে বনসাই বা ইনডোর প্ল্যান্ট আপনারা করতে পারবেন না। তার জন্যে পৃথক পৃথক ধরনের মাটি হয়। সেই মাটি কিভাবে বানাতে হয় তা নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। ফিরে এলাম তৃতীয় পর্বে, যেখানে আমি আপনাদের দেখাবো মাটি কি করে তৈরি করতে হয়। এই পর্বে আমরা দেখব টবের জন্য মাটি কি করে তৈরি করতে হয়। টব বলতে ধরুন আপনি ছাদে যে টব রাখছেন সেই টবের মাটি, ব্যালকনিতে যে টব রাখছেন সেই টবের মাটি, যদি কোনো শেড এলাকায় রাখেন মানে যার উপরে ছাউনি আছে সেইখানকার মাটি কীরকম হবে, এই নিয়ে আজকের আলোচনা করব। আপনারা যদি এই ভিডিওর প্রথম ও দ্বিতীয় পর্বটা দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেটা ক্লিক করে সেখান থেকে দুটি ভিডিও আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং পছন্দ হলে, ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। অবশ্য করেই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দেবেন। আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমার কাছে একটা নতুন ইন্সপিরেশন। আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক অনেক সাহায্য করে, তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। মাটি বানাবার আগে কটা কথা একটু বলি। মাটি বানানোর জন্যে অনেক কিছুর প্রয়োজন নেই, খালি এটুকুনি বুঝতে হবে আমার মাটিটা কীরকম চাই। মানে মাটিতে কতটা আমার খাবার দরকার, কতটা জল ধরে রাখার ক্ষমতা দরকার, এবং কী গাছ আমি বসাবো সেই গাছটা কতটা বড়, তার জন্য কতটা মাটি লাগবে, সেইটুকুনি মাথায় রেখে যদি চলা যায় আর বেশি কিছু মনে হয় না আমার দরকার লাগবে। যে মাটি আমি আপনাদের তৈরি করে দেখাতে চলেছি তাতে প্রায় 1.5 থেকে 2 মাস আলাদা করে আর কোনো সার দিতে লাগে না। আর এই মাটিতে সাধারণত শাক সবজি বা অন্য রকম গাছ কত সুন্দর হয় তার একটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিলাম, আপনারা একবার ক্লিক করে সেটা দেখে নেবেন। মাটি তৈরি করার জন্যে আমি 3টি উপকরণ নিয়েছি। একটা হচ্ছে কোকোপিট, দ্বিতীয়ত গোবর সার, শুকনো গোবর সার, তৃতীয়ত মাটি। এই 3টেকে আমি একটা পাটে একটা কোয়ান্টিটিতে মেশাবো। ছাদ বাগানের জন্য একরকম কোয়ান্টিটি হবে, আর শেড এরিয়া বা ব্যালকানির জন্য আর একটা রকম কোয়ান্টিটি হবে। মাটি সাধারণত এক এক জায়গায় এক এক রকম হয়। আমার এখানে মাটিটা একটু সাদার মতো, কিছু কিছু জায়গায় কালো বা ব্রাউন মাটি হবে, কিছু কিছু জায়গায় লাল মাটিও হবে। কালো মাটি বা ব্রাউন মাটি এগুলোর মধ্যে আগের থেকেই অনেক রকম খাবার মানে মিনারেলস থাকে। সাদা মাটিতে তুলনামূলক কম থাকে, আর লাল মাটিতে একদমই থাকে না। আবার সেই জায়গায় দাঁড়িয়ে কালো মাটি বা ব্রাউন মাটিতে ড্রেনেজ সিস্টেম খুব বাজে, আর লাল মাটিতে খুব ভালো। সেই জায়গায় একটু সাদাটে মাটি যেগুলো হয়, মানে কালচে সাদা যেগুলো হয়, সেগুলো ড্রেনেজ সিস্টেম খুব ভালো হয় না, আবার খুব খারাপও হয় না, কিন্তু এদের মধ্যে নিউট্রিয়েন্টস ভীষণ কম থাকে, ভীষণ কম থাকে। যখন মাটিটা নেবেন তখন এটা মাথায় রাখবেন যে আপনার মাটিটা কেমন, তাহলে তাতে বাড়তি সার কতটা লাগবে সেই পরিমাণটা কিন্তু আপনার মাটি ঠিক করে দেবে। সার বলতে বা গাছের খাবার বলতে আমি এখানে 4 ধরনের খাবার রেখেছি। আমি সব গাছের জন্যেই কিন্তু এই 4 ধরনের খাবার দেব না। কোনো গাছে 2টো, কোনো গাছে 4টে, কোনো গাছে 3টে, প্রয়োজন অনুসারে আমি খাবারটা দেব। এখানে কি কি নেওয়া আছে দেখুন। এইটা হচ্ছে আমার সর্ষে খোলের গুঁড়ো, এইটা হচ্ছে ব্লাড মিল, এইটা বোন মিল, এটা পুরো ডাস্ট নয়, কুচিটা যেটা, আর এটা হচ্ছে নিম খোল। এই 4টে জিনিস দিয়ে আমি মাটির খাবার যেটা দরকার সেইটা আমি মাটিকে দেব। ছাদ বাগানের জন্য যখন মাটি বানাবেন তখন কি কম্পোজিশন হবে, কি তার প্রপোর্শন হবে,
সেইটা একটু দেখে নেওয়া যায়। এইটা 1 বাটি মাটি আছে, তাহলে এটাকে যদি আমি 1 অংশ ধরি, তাহলে 1 অংশ মাটি, 1 অংশ গোবর সার, আর 2 অংশ কোকোপিট। যদি পার্সেন্টেজ হিসাবে দেখেন তাহলে এখানে আমি 25% মাটি নিলাম, 25% কম্পোস্ট নিলাম, আর 50% কোকোপিট নিলাম। একটা জিনিস মাথায় রাখবেন, বালি হোক বা কম্পোস্ট 25 থেকে 30%-এর বেশি ব্যবহার করবেন না। এর আগের ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন যে আমি ওখানে বলেছিলাম মাটি মেশাবার সময় সবসময় গ্লাভস ব্যবহার করতে, যাতে হাতে কোনো রকম চোট না লাগে, কেননা অনেক সময় মাটির মধ্যে ছুঁচলো পদার্থ থাকে যেগুলো দিয়ে হাতে চোট হতে পারে। এবার এতে আমি অ্যাড করব এর নিউট্রিয়েন্টস, মানে কি ধরনের খাবার আমরা এই গাছটাকে দিতে চাই। ধরুন এই মাটিতে আমি একটা চারা গাছ লাগাবো, তাহলে আমাকে দুটো জিনিস দেখতে হবে। 1, মাটিতে যেন কোনো জীবাণু না থাকে, আর 2, মিনিমাম এনপিকে ভ্যালুটা, মানে এনপিকে মাধ্যমে যে খাবারটা গাছটা দরকার সেই খাবারটা যেন গাছটা পায়। আবার যখন আমি এতে একটা বড় গাছ বসাচ্ছি তখন তার খাবারের প্রয়োজন অনেক বেশি, তাই সেখানে আমাকে বেশি করে খাবার দিতে হবে। ধরুন চারা গাছ যখন বসাচ্ছি তখন শুধু আমি এতে নিম খোল দেব আর সর্ষে খোল দেব, ডাস্ট, সর্ষে খোলের ডাস্ট আর নিম খোল ডাস্ট। আবার যখন আমি বড় গাছ বসাচ্ছি তখন আমি নিম খোল দেব, সর্ষে খোল দেব, বোন ডাস্টও দেব এবং ব্লাড মিলও দেব, কেননা একটা বড় গাছের খাবারের প্রয়োজন অনেক বেশি। আমি এই মাটিটা প্রিপেয়ার করেছি একটু বড় গাছের জন্য, মানে খুব বড় গাছ না বা চারাও নয়, তাই আমি এতে সব রকম খাবার আমি দেব। যে কটা সার আমি এখানে ব্যবহার করছি প্রত্যেকটাই অর্গ্যানিক। এই পরিমাণ মাটিতে সারের কতটা প্রয়োজন সেইটা একটু দেখে নেব। এতে আমরা 2 চামচ সর্ষের খোল দেব, চা চামচে উঁচু উঁচু চামচ, 2 চামচ নিম খোল দেব, ওই রকমই চা চামচের উঁচু উঁচু চামচ, ব্লাড মিলও দেব 2 চামচ, ব্লাড মিল দিলাম 2 চামচ এবং বোন ডাস্ট দিলাম 2 চামচ, বোন ডাস্ট 2 চামচ। এগুলোকে আমি মিশিয়ে নেব। এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম কিভাবে টব নির্বাচন করবেন। টবের যেন দুদিকেই, মানে তলায় যেরকম ফুটো আছে সাইডেও যেন একটা ফুটো থাকে, আমি সেরকম টবই নিয়েছি। আর টবের ফুটোগুলো থেকে যাতে মাটি বেরিয়ে না যায় জলের সঙ্গে, তাই জন্য আমরা চিপ ব্যবহার করছি। ছাদ বাগানের জন্য টবের মাটি আমার তৈরি হয়ে গেছে। এতে একটুখানি কম মাটি আমি এই জন্য নিয়েছি যে গাছটা আমি বসাবো তার সঙ্গে কিছুটা মাটি থাকবে, যেহেতু আমি একটু বড় গাছ বসাচ্ছি, তাই সেখানে এই মাটিটা মেকআপ হয়ে যাবে আমার। এবার আসছি, যদি আপনারা ব্যালকনি বাগান বা শেড এলাকায় টবে গাছ করছেন সেই ক্ষেত্রে আপনারা কি প্রপোর্শন ইউজ করবেন। সেই ক্ষেত্রে আপনারা কোকোপিট, কম্পোস্ট এবং মাটি সম পরিমাণে ব্যবহার করবেন, 1:1:1। কেননা ব্যালকনিতে বলুন বা শেড এরিয়াতে বলুন, সেখানে কিন্তু রোদের প্রভাব কম, তাই জল কিন্তু মোটামুটি আপনার টবের মধ্যে থাকবে।
সেখানে অত্যাধিক জল ধরে রাখার কোনো প্রয়োজন নেই। আর সারের ক্ষেত্রে একই রকমভাবে আপনারা সার ব্যবহার করতে পারেন একই কোয়ান্টিটিতে। এবার ধরুন এর ডবল যদি আপনারা মাটি তৈরি করেন, মানে আরও বড় টবের জন্য, তখন এর ডাবল কোয়ান্টিটি আপনারা অর্গ্যানিক সার ব্যবহার করতে পারেন। এই হচ্ছে মাটির প্রপোর্শন, এই হচ্ছে সারের প্রপোর্শন। এবার যখনই মাটি বা আনুষঙ্গিক জিনিসগুলো আছে সেগুলোর প্রপোর্শন যখন বাড়বে, তখন সারের প্রপোর্শনও সেই অনুপাতে বাড়বে। মাটি আপনাদের কাছে যেরকমই থাক, সেটা কালো মাটি হোক কি সাদা মাটি হোক কি লাল মাটি হোক, সেই অনুযায়ী কিন্তু সারের ব্যবহার করবেন। আমি যেখানে সাদা মাটি ব্যবহার করেছি, আমি যদি সারের কোয়ান্টিটি দিয়ে থাকি ধরুন 2 চামচ করে, তাহলে কালো মাটি বা খয়েরি মাটির জন্য আপনারা 1 চামচ করে ব্যবহার করবেন। আবার যদি আপনারা লাল মাটি ব্যবহার করেন, সেখানে 2 চামচের জায়গায় আপনারা একটু বেশিও ব্যবহার করতে পারেন। কোকোপিটের জায়গায় আপনারা ধানের তুষ ব্যবহার করতে পারেন, বা শুকনো ঘাস একদম কুচি কুচি করে কেটে সেটা ব্যবহার করতে পারেন। মাটির জায়গায় সাদা বালি কিংবা লাল বালি ইউজ করতে পারেন, তবে এটা মাথায় রাখবেন লাল বালি যেন একদম মিহি লাল বালিটা হয়। আর কম্পোস্টের জায়গায় আপনারা ওয়ার্মি কম্পোস্ট, গোবর কম্পোস্ট বা ভেজিটেবল কম্পোস্ট যেরকম আমি বলেছি সেগুলো ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, আপনি কি গাছ লাগাচ্ছেন সেইটা কি ধরনের মাটি চাইছে। এক ধরনের গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে, আর এক ধরনের গাছ অ্যালকালাইন বা বেসিক সয়েল পছন্দ করে। মূলত যে কোনো মাটি একটুখানি অ্যাসিডিক নেচারেরই হয়। এই সাদা ধরনের মাটিগুলো কিন্তু একটু অ্যালকালাইন হয়। তাই আপনার কাছে যদি কোনো টেস্টিং মিটার না থাকে এবং গাছ লাগাবার পর মনে হয় যে গাছটা ঠিকমতো হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা এপসাম সল্ট ব্যবহার করতে পারেন টবে। আর যদি মাটিকে অ্যালকালাইন করতে হয়, মানে এমন কোনো গাছ লাগিয়েছেন যার অ্যালকালাইন সয়েল দরকার, তাহলে সেখানে আপনারা ছাই ব্যবহার করতে পারেন। এই ধরনের মাটির একটা বিশেষত্ব হলো, এটা বর্ষাকালে বা নিম্নচাপ হয়েছে এরকম সময় যতই বৃষ্টি হোক, এটাতে জল জমে কোনো গাছ মারা যাবে না। কিন্তু গ্রীষ্মকালে একটু সময় করে সকালে এবং বিকালে দুবেলা জল দেবেন, স্পেশালি অগস্ট আর সেপ্টেম্বর, কারণ গরমের এই সময়টা সূর্য সব থেকে কাছে থাকে এবং তার মানে রোদের তেজ সব থেকে বেশি থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।